নমস্কার। শুরু করছি গপ্পবাসর। আজকে গল্পের তৃতীয় পর্ব। গল্পের নাম বোবা আরতি, কলমে পলাশ হালদার, কণ্ঠে আমি মনিকা। শুরু করছি গল্পের তৃতীয় পর্ব। গতদিনে আমরা দেখেছি কাঞ্চন মান্ডির ছোট কুঁড়ে ঘরে তার সাথে দেখা করতে গিয়েছিল আর্য, তাপস আর অমিয়। সেখানে তার সাথে কথা বলে এবার তাদের বাড়ি ফেরার পালা। তিনজন গল্প করতে করতে কাঞ্চনের বাড়ি থেকে ফিরছি। সুখরাম মান্ডিকে আমরা সবাই চিনি। রাজ্যের এক প্রভাবশালী নেতা ও মন্ত্রী, কিন্তু তাকে নিয়ে কাঞ্চন বা বীরসা গল্প ফেঁদেছে কেন, সেটা আমার মাথায় কিছুতেই ঢুকছিল না। এই জন্যই বোধহয় পাড়ার মানুষগুলো এদেরকে পাগলি বা পাগলির ছেলে বলে খ্যাপায়। দু এক পা এগিয়েছি, এমন সময় রাস্তার পাশের একটা ছোট্ট কুঁড়ে ঘরের দরজা খুলে এক বৃদ্ধ হঠাৎই অযাচিতভাবে আমাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমরা কাঞ্চন পাগলির বাড়ি গিয়েছিলে তো? সে পাগলি কিনা জানতে চাইছিলে তো? সত্যিই কি জানতে চাও? তাহলে দয়া করে একটু আমার ঘরে এসো। বেশি সময় নেব না, দু চারটে কথা বলবো। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। অমিয় বলল, আর্যদা, ভদ্রলোক ডাকছে যখন, চলো যাই। উনি মনে হয় কিছু জানেন সুখরাম মান্ডি সম্পর্কে। কিছু তথ্য আমরা জানলেও জানতে পারি। তাপস বাধা দিয়ে বলল, আরে না না, উনি কি জানেন? উনি নিজেও তো একজন অপ্রকৃতিস্থ মানুষ। কাঞ্চনের সঙ্গে যেমন কারোর যোগাযোগ নেই, তেমনি ওকেও সবাই এড়িয়ে চলে। ওর কথার কী গুরুত্ব আছে? কি করব? তিনজন যখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি, তখন বৃদ্ধটি বললেন, সুখী এখন মন্ত্রী হয়ে গেছে বটে, কিন্তু একসময় ও আমার বাড়িতেই পড়ে থাকতো। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। কথাটা শুনে কেমন অবাক হয়ে গেলাম। অমিয় উৎসুক হয়ে বলল, আমি বলছি চলো, মনে হয় আমরা কিছু নতুন কিছু তথ্য পাব। এরপর তাপস আর আপত্তি করল না। আবারও তিনজন পরপর মাথা নিচু করে প্রবেশ করলাম বৃদ্ধের কুঁড়ে ঘরে। বৃদ্ধ খেজুর পাতার চেটি পাতিয়ে আমাদেরকে বসতে দিলেন। তারপর বললেন, কিছু মনে করো না বাবা, তোমাদেরকে যে এক গ্লাস জল খেতে দেব, সেটাও আমার ঘরে নেই। আমি অসহায় একজন বুড়ো মানুষ, কোনো রকমে দিন গুনছি পরপারে যাবার আশায়। তোমাদেরকে দেখে মনে হলো
তোমরা কাঞ্চনের ইতিহাস জানতে চাও, তাই কাউকে না বলা কথাগুলো তোমাদেরকেই বলতে চাই। এর আগে অনেককে বলতে চেয়েছি, কিন্তু কেউ শুনতে চায়নি, আর শুনলেও বিশ্বাস করেনি। আমাদের কৌতূহলী মনে ক্রমশ আগ্রহ বাড়তে লাগল। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম বৃদ্ধের দিকে। বৃদ্ধ বলে চললেন, কাঞ্চন আমার ভাইঝি। একসময় এই অঞ্চলে বিরোধী রাজনীতি করার জন্য আমি প্রচুর মার খেয়েছি। সুখী অর্থাৎ ওই সুখরাম ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। এই পার্বতীপুর থেকেই আমার চোখের সামনে ওর উত্থান। শিক্ষিত, সুবক্তা, এজন্য দিন দিন পার্টির কাছে ওর জনপ্রিয়তা বাড়তে লাগলো। একটা সময় পার্টির কাজের জন্য সর্বক্ষণের কর্মী হিসেবে সে কলকাতায় বসবাস করতে শুরু করলো। পার্বতীপুরের সঙ্গে সংযোগ সূত্রটা ক্রমশ কাটতে শুরু করলো, কিন্তু মাঝে মাঝে আসতো। এখানে এলে আমার কাছ থেকে ঘুরেও যেত। আসলে ও এখানে আসতো ওই কাঞ্চনের টানে। সেটা অবশ্যই আমিও বুঝতাম। ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে ভেবেছিলাম, কিন্তু ভুলটা ভাঙল চরম ক্ষতি হওয়ার পর। আজ থেকে প্রায় বছর 8 আগের কথা। বাংলার বুকে তখন চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। সর্বত্র বিশৃঙ্খলা, অরাজকতা। ভোটের প্রচারে রাজ্য নেতাদের সাথে আমাদের পার্বতীপুরে এলো সুখী। কারণ সুখী এখান থেকেই প্রার্থী হয়েছিল। সেই রাতে সবাই ফিরে গেলেও সুখী থেকে গিয়েছিল আমার ঘরে। আমি অবিবাহিত মানুষ, দাদা বৌদির কাছে খাওয়া দাওয়া করতাম। সেদিন রাতে কাঞ্চন এসেছিল আমার রাতের খাবার দিয়ে যেতে। আমাকে খাবার দিয়ে চলে যাবার জন্য পা বাড়িয়েছে, তখনই বললাম, কাঞ্চন, আজ আমার ঘরে অতিথি এসেছে রে, এই খাবারে কি করে হবে? সুখীর জন্য কিছু খাবার দিয়ে যা। কাঞ্চন সম্মতিসূচক ঘাড় নেড়ে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ সুখী বলল, এই অন্ধকারে ও একা যাবে? আমিও সঙ্গে যাচ্ছি। ভালো কথা। আমি নিশ্চিন্ত মনে অপেক্ষা করতে লাগলাম কাঞ্চন আর সুখীর জন্য। অনেক সময় কেটে গেলেও তারা কেউই আসছে না দেখে আমি টর্চ লাইটটা নিয়ে ঘর থেকে বের হলাম। পাশের বড় জাম গাছটার পিছন থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে
সেদিকে এগিয়ে গিয়ে টর্চটা জ্বালাতেই চমকে উঠলাম, একেবারে চমকে উঠলাম। আজকের পর্ব এই পর্যন্ত। পরের অংশ শুনব আগামী পর্বে। নমস্কার।